হয় অতি সক্রিয় না হয় নিষ্ক্রিয়। পুলিশের ভূমিকা কি এই দুই প্রান্তের মধ্যেই ঘোরাফেরা করে? আজকে এই প্রশ্নটা বড় হয়ে সামনে এসেছে যখন আশফাকুল্লাহ নাইয়া মামলায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। কি মামলা, কি কারণে কলকাতা পুলিশকে আজকে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হলো, পুরো বিষয়টা আপনাদের সামনে রাখবো। এরই পাশাপাশি নজরে থাকবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ যখন হলো রাজ্য, তখন সরকারের ভূমিকার পাল্টা সমালোচনা ধেয়ে এসেছে নির্যাতিতার পরিবারের তরফে। এই আলোচনাতেই আপনাদের দেখাবো সৈফ আলী খানের ওপর হামলাকারীর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যোগ সামনে আসার পর ফের বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে অনুপ্রবেশকারীদের জন্য নিরাপদতম স্থান কি এই রাজ্যই? কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, প্রেসক্রিপশন ছাড়া কিভাবে মামলা, আশফাকুল্লাহকে থানায় তলবে পুলিশকে তুলোধনা হাইকোর্টে। রীতিমতো এই প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। একজন গেল যিনি তো রোগী নন, আপনারা গেল সঙ্গে সঙ্গে এফআইআর করলেন, আপনারা তো জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন। এইভাবে পুলিশকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। সঞ্জয়ের ফাঁসি চাই, শিয়ালদা কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। এই চ্যালেঞ্জ করার পেছনেও কিন্তু অন্য প্রশ্ন তুলতে শুরু করেছে নির্যাতিতার পরিবার। বিরোধীদের বক্তব্য রাখবো আপনাদের সামনে। সব তথ্য প্রমাণ তো উনিই লোপাট করেছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা অভয়ার পরিবারের। দেখাবো আপনাদের অভয়ার বাবা আজকে কি বলেছেন। ওপার বাংলায় খুন করে এপার বাংলায় আশ্রয়, সেফের হামলাকারীর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 2017 সালে খুনের ঘটনা ঘটায় সে এবং তারপর এই বাংলায় চলে আসে। বেশ কিছুদিন ছিল, এখান থেকে নাকি সিমও জোগাড় করেছিল এই শরীফুল বলে পুলিশ সূত্রে দাবি। বিএসএফ এর সঙ্গে ওপারে সংঘাত হলে কেউ যাবেন না, আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তর দায়িত্ব বিএসএফ এর, যদি ওপারের কোনো সংঘাত হয় কেউ যাবেন না, নির্দেশ দিচ্ছেন, আবেদন জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জাল নথি দিয়ে পাসপোর্ট, এবার পুলিশের জালে ভুয়ো আবেদনকারী। একেবারে নামটাও ভুয়ো কিনা সেটাও খোঁজ করে দেখছে পুলিশ। কিন্তু শুরুতে আপনাদের এই মুহূর্তের বড় খবর দেখাবো। আশফাকুল্লাহ নাইয়া জুনিয়র ডাক্তার এবং আরজি করের আন্দোলনের অন্যতম মুখ, তার বাড়িতে তল্লাশি, হাজিরার নোটিশ নিয়ে কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। আরজি করের জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর নিয়ে প্রশ্ন হাইকোর্টের। অভিযোগকারী অর্থাৎ যিনি অভিযোগ করেছেন তিনি তো রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন। বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই আপনারা ফেলে রাখেন। জুনিয়র চিকিৎসকের বাড়িতে তল্লাশি এবং তলব নিয়ে বিস্মিত খোদ আদালত। আমরা এই নিয়েই আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছে আজ, তা নিয়ে আশফাকুল্লাহ নাইয়া কি বলছেন একবার দেখুন। অনারেবল জাস্টিস যেভাবে ব্যাপারটা দেখছেন এবং আদালতে যে ব্যাপারটা ম্যাটার অফ কোর্ট আছে সেটা ম্যাটার অফ কোর্টেই থাক এবং সেটা কোর্টেই তার সমাধান বেরিয়ে আসুক। কিন্তু আমার যেটা বলার সেটা হলো যে কোনোভাবে আন্দোলনকারী এবং যারা আন্দোলন আছে তাদেরকে কোনোভাবে কেউ সাপ্রেস করাটা কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় ঠিক হবে না। মানুষ যে বিচার চাইছে সেটা শুধুমাত্র একটা অভয়া নয়, বাকি যত সমাজে অভয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমাদেরকে হয়ে উঠতে হবে। আমাদের একটা সামাজিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের পালন করতে হবে। আর আমার একদম নিজস্ব ব্যাপারে যেটা কোর্টে ব্যাপার চলছে, আমার মনে হয় কোর্টের মতো আইনের পথে চলবে। এটা গেল পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠতে শুরু করেছে এই ঘটনা সামনে আসার পর। এইবার দেখুন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কিভাবে সামনে আসছে। ধর্ষণ এই বিষয়টা আসছে কারণ যে নির্দেশনামা রয়েছে, গতকাল যে 172 পাতার যে রায়, সেখানে তার উল্লেখ রয়েছে ধর্ষণ খুনের শুরুতে আত্মহত্যার তথ্য দিয়েছিল হাসপাতালের পুলিশ আউটপোস্ট। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আরজিকর কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে। এই আরজিকর কাণ্ডে পুলিশের যে প্রাথমিক তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আদালত, টালা থানার 2 জন সাব ইন্সপেক্টরের ভূমিকায় রীতিমতন ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। এমনকি বিচারক যিনি গতকাল রায় দিয়েছেন তিনি তার নির্দেশনামায় শকড বলছেন, পুলিশের এই ভূমিকায় তিনি স্তম্ভিত বলছেন। পুরো বিষয়টা প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো ডিটেলে বলতে পারবেন। প্রকাশ। শুভ্রজিৎ, তুমি শকড বললে, কিন্তু এখানে নির্দেশনামার কপি আমার হাতে রয়েছে। শুধু শক নয়, বিচারক বলছেন যে আমি শক এবং আমি পেনফুল, তিনি কিন্তু বেদনাদায়ক। তিনি বলছেন যে পুলিশের যা ভূমিকা, তুমি জানো এই ঘটনার পর থেকে বারবার পুলিশের ভূমিকা, টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছে, এমনকি সিবিআই যখন তদন্ত শুরু করলো সেখানেও কিন্তু প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই এর আধিকারিকরা। আমি এই নির্দেশনামার 3টে লাইন তোমাকে পড়ে শোনাবো শুভ্রজিৎ। এখানে যেটা লিখছেন বিচারক, দ্য এভিডেন্স অফ ওয়ান এসআই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার
that police stations are treating the cases in a very indifferent manner, it also shocking that the concerned SI did not hesitate to say such illegal acts standing in the witness box. অর্থাৎ বিচারক বলছেন যে বেআইনি কাজ করেনি সাব ইন্সপেক্টর, সে উইটনেস বক্সে এসে সাক্ষ্য গ্রহণ যখন নেওয়া হচ্ছে সে কিন্তু সেখানে স্বীকার করছে যে ইল্লিগাল কাজ করছে। এবং শুধুমাত্র একজন সাব ইন্সপেক্টর নয়, এই নির্দেশনামার অন্তত 10টি পাতায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারক। 1 নম্বর সাব ইন্সপেক্টর যার নাম সুব্রত চ্যাটার্জি, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুব্রত চ্যাটার্জি একজন অফিসার যিনি কিন্তু আরজিকরের আউটপোস্টে তিনি ডেপুট ছিলেন। সৌরভ কুমার ঝা ডালা থানার একজন অফিসার যিনি কিন্তু প্রথম আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, এবং একজন মহিলা সাব ইন্সপেক্টর যার নাম রূপালী মুখার্জি, তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারক। অর্থাৎ বিচারক যেটা বলছেন যে পুলিশ শুধুমাত্র বেআইনি কাজ করেনি, প্রথমের দিকে এমন ঢিলেমি দেখিয়েছে যে পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। এবং এখানে বিচারক এখানেই ছেড়ে দেননি, তিনি বলছেন যে আমি আশা করি যে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এই অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। অর্থাৎ বিচারক বলছেন যে শুধুমাত্র পরিবারকে সুসাইডের কথা বলা হয়নি, হাসপাতালের তরফে পুলিশকেও কিন্তু সুসাইডের কথা বলা হয়েছিল, এবং আরজিকর পোস্ট আউটপোস্ট থেকে কিন্তু থানায় সুসাইডের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথম দিন থেকে একদিকে যেমন হাসপাতাল, শুধুমাত্র যে হাসপাতালের তরফে পরিবারকে সুইসাইড বলা হচ্ছে এবং একবার নয় 3 বার সেই ফোন গেছিল তাই নয়, হাসপাতালের তরফে পুলিশকে পর্যন্ত সুইসাইড বলা হচ্ছে। আমি বলছি সঙ্গত কারণে সলিলদা এই প্রশ্নটা উঠবে যে তাহলে প্রথম থেকে গোটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা। আমি আলোচনাটা শুরু করেছিলাম নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা দিয়ে। আপনি দেখুন প্রথম বিষয়টাতে আমি অতি সক্রিয়তার প্রশ্নে এই কারণে আসতে চাইছি, আশফাকুল্লাহ নাইয়ার বিষয়ে কলকাতা হাইকোর্ট পুলিশকে এই প্রশ্ন করছে, আপনারা তো জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন, রোগী নয় কোনো একজন গেলেন তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর রুজু করে দিলেন পুলিশের বিরুদ্ধে। এটা যদি অতি সক্রিয়তার উদাহরণ না হয় তাহলে কোনটা? প্রশ্ন তুলছে তো আজকে কার্যত কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, এটা তো আমি আগেও একবার বলে দিয়েছি। আমি দেখো রিঙ্গার ল্যাকটেট নিয়ে যে স্ট্যান্ড যেটা নেওয়া হয়েছিল, কর্ণাটক সরকার নিয়েছিল 10ই ডিসেম্বর 2024, সেটা 10th অফ ডিসেম্বর যে অর্ডারটা দেওয়া হয়েছিল এবং ব্যান করে দিয়েছিল রাজ্য সরকার। তারপরেও তোমার কিন্তু এই যে প্রসূতি যে মারা গেল তারপরেও কিন্তু রিঙ্গার ল্যাকটেট ব্যবহৃত হয়েছিল। খালি তাই না, তারও পরে 14 তারিখ গঙ্গাসাগর মেলাতে মোবাইল হসপিটালেও সেই রিঙ্গার ল্যাকটেট ওখানে পাঠানো হয়েছিল। এবং আমি তোমাকে এইটাই বলতে চাই যে রিঙ্গার ল্যাকটেট সম্পর্কে অ্যাপাথেটিক এবং যে ভেঞ্জেন্সটা জুনিয়র ডক্টরস ফোরামদের এগেনস্টে ছিল, আমি আগেই বলেছি এবার কিন্তু তারা বলির বখরা হবে, এবং তাই বলির বখরা হচ্ছে। খালি তাই না, 105 বিএনএস এ 304 মানে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার তাদের নামে কেস করেছে, অ্যালং উইথ সাসপেনশন ফলোড বাই ডিপার্টমেন্টাল প্রসিডিংস। এরপরে তুমি বলো আশফাকুল্লাহ নাইয়ার নামে যেটা ডায়েরি হয়, জেনারেল ডায়েরি করা যায়, আশফাকুল্লাহ নাইয়া কেউ হেজি কেউ না, একজন প্রতিষ্ঠিত ডাক্তার। যদি তার প্রেসক্রিপশনটা কেন সিজ করা হলো না? যদি প্রেসক্রিপশনে থাকতো তার ডাইরেক্ট এই প্রশ্নটা তুলেছে, তার ডাইরেক্ট পার্টিসিপেশন আমি বলতাম যে হ্যাঁ, হি শুড বি পুট আন্ডার অ্যারেস্ট। বাট এটা যেটা করেছে আউট অফ ভেঞ্জেন্স to put the junior doctors forum under trouble। এবং এইখানে শরদ্দত্ত মুখোপাধ্যায়ের কাছে আসতে চাইবো। ডক্টর মুখার্জি, আপনি বলছি এই যে 172 পাতার এই যে নির্দেশনামা তার একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি, 2জন এসআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেইখানে মাননীয় বিচারক একটা জায়গায় বলছেন, দ্য সেড কন্ডাক্ট অফ অ্যান অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ এসআই ইজ ভেরি মাচ শকিং অ্যান্ড পেইনফুল, and I think the Commissioner of Police Kolkata should take appropriate action as he will deem fit and proper to prevent the discipline force from doing any illegal acts। আমি বলছি এইখানে তো প্রশ্ন উঠছে, আমি আবার বলছি কোথাও নিষ্ক্রিয়তা কোথাও অতি সক্রিয়তা। এই নিষ্ক্রিয়তার পেছনে কি আরজিকরের গোটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা ফ্রম দ্য ডে 1 ছিল? প্রথম দিন থেকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসিত পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এই একটাই কাজ নিপুণতার সঙ্গে করে এসছে, কিভাবে এটাকে চাদরের তলায় ধামার তলায় চাপা দেওয়া যায়। এটা নিয়ে তো কোনো বিতর্ক সভা করার এবিপি আনন্দ দরকার নেই, তো সবাই জানে, সর্বজন বিদিত।
এবারে বলি, আপনাদের এই চ্যানেলেই কিন্তু দেখিয়েছিল একটা ভিডিও, ক্রাইম সিনার ভিডিও, এবং সেই ভিডিওর পাশাপাশি একজন উচ্চ পদস্থা পুলিশ অফিসার, ডিসি সেন্ট্রাল যতদূর মনে হয়, আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি, ইফ আই এম নট রং, তিনি ওই ভিডিও ক্লিপিংয়ের শনাক্তিকরণ অভিযান চালিয়েছিলেন যে এই ক্লিপিংয়ে কে কোন জন। তাতে একজন লাল জামা পরা লোককে দেখানো হয়েছিল, সেই লোকটিকে ওই ডিসি সেন্ট্রাল শনাক্তিকরণ করে বলেছিলেন উনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরবর্তীকালে সিবিআইয়ের তদন্তে জানা গেল না, উনি ফরেন্সিক এক্সপার্ট নন, উনি থ্রেট কালচারের একজন কাণ্ডারি, অভিক দে। এখান থেকে কি বেরিয়ে এলো? এই অভয়া কাণ্ডে কিন্তু আমাদের তিনটে অ্যাঙ্গেল আছে। এক, অভয়ার ধর্ষণ এবং মৃত্যু। দুই, বৃহত্তর দুর্নীতি। তিন, প্রশাসনিক ষড়যন্ত্র এবং সন্ত্রাস। এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে প্রশাসনিক সন্ত্রাসের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, মানে সন্দীপ, অভিক, বিরূপাক্ষ, এদের কিন্তু গুরুকুলটা কোথায়? এদের পড়াশোনা কোন পাঠশালায়? সেই পাঠশালা হচ্ছে নবান্ন, স্বাস্থ্য দপ্তর। আপনি শেষ করতে দিন। স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে গুরুকুলের প্রহস্পর্শ। আমি বলছি কোথাও যদি একটা জায়গায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা, আমি আবার আসবো আপনার কাছে, অতি সক্রিয়তার অভিযোগ হয়, কোথাও যদি নিষ্ক্রিয়তার অভিযোগ হয়, আমি বলছি একটু আগে ডক্টর মুখার্জি বলছিলেন যে বিতর্কের অবতারণা কি কারণে? এই কারণে বিতর্কের অবতারণা, কারণ সেই সিবিআই এর উপর যেখানে ভরসা করেছিল পরিবার, সিবিআই গিয়ে শেষ পর্যন্ত কোর্টকে এটা প্রমাণ করতে পারছে না, কনভিন্স করতে পারছে না, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। অবশ্যই এখানে আমি খুব পরিষ্কার কথা বলছি, যে প্রসঙ্গটা ওই স্যালাইন নিয়ে এলো না, আমি একবারই পরিষ্কার কথা বলছি, ডক্টর মুখার্জি এবং আমি একটি প্যানেলে ছিলাম। ডক্টর মুখার্জি সেদিন আশঙ্কা প্রকাশ করেছিলেন এবার ডাক্তারদেরকে বলির পাঠায় দাঁড় করা হবে এবং কার্ড করা দাঁড় করানো হবে, সেটাই হলো। আমি কিন্তু খুব পরিষ্কারভাবে বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে না, এগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এটা যে যাই রাগ করুক, মুখ্যমন্ত্রী চাইছেন তার বিরুদ্ধে যারা আঙুল তুলছে তাদেরকে, যদি সে সরকারি সিস্টেমের সঙ্গে থাকে, তাকে কাঠগড়ায় তুলতে, তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে। যে এই ডাক্তাররা প্রতিবাদ শুধু করছে তা নয়, এই তাদের সহপাঠীর হত্যা এবং ধর্ষণের প্রতিবাদ করছে তা নয়, তার বিচার চেয়েছে তাই নয়, তারা একদম সরাসরি উন্মোচিত করেছে মুখ্যমন্ত্রী বহু গর্বের সরকারি স্বাস্থ্য পরিষেবার যে ব্যবস্থা, কঙ্কালসার অবস্থা, যা নিয়ে আমরা বহুবার বলে এসেছি, কেউ বিশ্বাস করতে চাইছিলেন না। আজকে তার সঙ্গে যুক্ত জুনিয়র চিকিৎসকরা তাদের সহপাঠীর এই মর্মান্তিক পরিণতির আসল কারণ হিসাবে এই বিষয়গুলোকে তুলে এনেছে। শুধু তাই নয়, অভয়ার মা বাবা যে বিষয়গুলো গতকাল আপনাদের চ্যানেলে অবতারণা করেছেন, সেগুলোর নিয়ে যদি যথাযথভাবে ভাবা হয় তাহলে কিন্তু উদ্বেগের অবকাশ আছে। কারণ সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছিল যা দুর্নীতির সঙ্গে যুক্ত, যা পরিবেশটা সঠিক ছিল না হাসপাতালে, সেটা বারবার উঠে এসেছে। আমার দুটো পার্টে দেবনারায়ণ সরকারের কাছে প্রশ্ন। দেবনারায়ণ দা, তার মানে হচ্ছে পুরোটা অত্যন্ত পরিকল্পনা মাফিক করা হয়েছে। হাসপাতালের তরফে, আরজিকর মেডিকেল কলেজের তরফে প্রথমে পরিবারকে সুইসাইড বলে জানানো হলো, তারপর হাসপাতালের তরফে পুলিশকেও জানানো হলো গোটাটা সুইসাইড। তার মানে কোথাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? এক। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িতে গিয়ে রেড করছে, থানায় তলব করছে, প্রসূতি মৃত্যুর ক্ষেত্রে সিআইডি তদন্ত, সাসপেনশন সব হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে। যে সংস্থা রিঙ্গার ল্যাকটেটের জন্য প্রসূতি মৃত্যু হয়ে থাকতে পারে সম্ভাবনা জোরালো, সেই সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ? কজন আধিকারিককে পুলিশ বা সিআইডি ডেকে তলব করেছে এবং জিজ্ঞাসাবাদ করেছে? দেবনারায়ণ দা, প্রশ্ন তোমার তিনটে, সময় তুমি তো দেবে না। প্রথম প্রশ্ন যে বলেছো যে একেবারে মাননীয় বিচারপতি দুজনকে পরিষ্কারই বলেছেন তারা মিথ্যা বলেছে, এটা স্বীকারক পর্যন্ত করেছে। যার জন্য নিশ্চয়ই একজন হচ্ছে সুব্রত চ্যাটার্জি, আর একজন হচ্ছে রূপালী মুখার্জি। কমিশনার পুলিশকে বলেছে, নিশ্চয়ই কমিশনার পুলিশকে পরিষ্কারই বলেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইল্লিগাল, নিষ্ক্রিয় টিষ্ক্রিয় না, মিথ্যা বলেছে, পরিষ্কার স্বীকার করেছে। আমরাও চাই মিথ্যা বললে কার নির্দেশে বলেছে, কার নির্দেশ সেটা প্রমাণ হবে, সেটা সামনে আসছে। আমি তো বলবো না, কথাটা কি হচ্ছে, আমি তো বলছি ওরা মিথ্যা বলেছে, মিথ্যা বলে থাকে বিচারপতি তো বলছে তাদের এবং তার বিরুদ্ধে কে বলতে বলেছে, আরে কে বলতে বলেছে সে থেকেই উঠে আসবে। দুই নম্বর, না না আমাকে সে সময় দেবেন, দুই নম্বরটা যেটা তুমি বলছো যে আশরাফুল্লাহ নায়ারকে পরিষ্কারই বলেছে যে এই জিনিসটাকে এভাবে করা হলো কোনো, সে তো তার প্রেসক্রিপশনতে লেখেনি। কিন্তু একটা জিনিস,
সত্যকে যথার্থ সত্য বলে গ্রহণ করছে কিনা মানুষকে তার পরীক্ষা নেওয়া চাই। কারণ সে ডিসপ্লে বোর্ডে পুলিশ বেশি করুক আর কম করুক, পরিষ্কার দেখা যাচ্ছে যেটা পাস করেনি সেটাও পর্যন্ত লেখা আছে। না না, আমি বলছি যেটা সত্যকে বলে দেখানো হচ্ছে সেটা কি সত্য নাকি আসল সত্যকে আড়াল করে রেখে জানা হচ্ছে সেটা সত্য? ডিসপ্লে বোর্ডে কি লেখা, কোন কি অবস্থা সেটা তো সবাইকে দেখা যাচ্ছে। এই এবিপি আনন্দ পর্যন্ত বলা হয়েছিল না, আপনি আমাকে কোর্টে প্রশ্ন করছেন সেটা লেখা হয়েছিল কি সেখানে আপনি প্রশ্ন করছেন সলিল, আমি এখানে সলিলদার কাছে আসবো। দেখে জিজ্ঞেস করো প্লিজ সলিলদা ছিল কিনা দেখো এডিজে শিয়ালদা কোর্ট যে অর্ডারটা দিয়েছে, দ্যাট ইজ কন্ট্রারি টু দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। অমিতাভ রায় ফারাক্কা পিএসের একটা কেসে 13/12/24 পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এবং 80তে তোমার মুচে সিং এগেইনস্ট দ্য স্টেট অফ পাঞ্জাব পরিষ্কার বলেছে যেখানে কোনো সোসাইটি, কোনো কমিউনিটি গ্লোবালি জার্ক পায় এবং তারা শক্ত হয়। বেশ, এই পর্বের শুরুতেই আপনাদের দেখাবো সেফ আলী খানের ওপর হামলাকারীর পশ্চিমবঙ্গ যোগ ইতিমধ্যেই সামনে এসেছে। ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে সিম কেনে এবং তারপর মুম্বাইয়ে গিয়েছিল শরীফুল। অগাস্ট 2024, 6 মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে অনুপ্রবেশ করে শরীফুল। তারপর ভারতে ঢুকে পশ্চিমবঙ্গে চলে আসে সে। অনুপ্রবেশের পর কয়েক সপ্তাহ সে এই রাজ্যেই ছিল। এই রাজ্যের এক বাসিন্দার সাহায্যে সিম কিনেছিল হামলাকারী। খুকুমনি জাহাঙ্গীর শেখের নামে নথিভুক্ত সিম নিয়েছিল শরীফুল। এপার বাংলা থেকে সিম কিনে মুম্বাইয়ে পৌঁছে গেছিল শরীফুল এবং তারপর যেভাবে সে অপরাধ সংগঠিত করেছে এবং তারপর মুম্বাই পুলিশ তাকে একটি বস্তি এলাকা থেকে গ্রেফতার করে। আরও বিস্তারিত আমাদের প্রতিনিধি পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই নিয়ে বলতে পারবেন কিভাবে এই পশ্চিমবঙ্গ যোগ সামনে এসেছে, কি পুলিশ সূত্রে জানতে পারছো পুরুষোত্তম? একেবারেই দেখো, যে বিষয়টাতে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে যে এই সেফ আলী খানের ওপরে হামলায় যে মূল অভিযুক্ত, যাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে, ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম, তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে যে পরিচিতি রয়েছে, যে তার বাংলাদেশ কানেকশন রয়েছে, সেটা আমরা আগেই জানতে পেরেছিলাম। এখন যেটা আরও জানা যাচ্ছে, সে বাংলাদেশে খুন করে গা ঢাকা দেওয়ার জন্য ভারতে পালিয়ে আসে। মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে সে মেঘালয় থেকে ঢোকে পশ্চিমবঙ্গে এবং আমরা যেটা জানতে পারছি যে এ রাজ্যে সে আত্মগোপন করে বেশ কয়েক সপ্তাহ কাটায় এবং এই রাজ্য থেকেই সে খুকুমনি জাহাঙ্গীর শেখ নামে নথিভুক্ত একটি সিম সংগ্রহ করে। সেই সিম কার্ড নিয়ে সে পৌঁছয় মুম্বাইতে এবং সেখানে সে আধার কার্ড তৈরির চেষ্টা করছিল, যেটা আমরা জানতে পারছি মুম্বাই পুলিশ সূত্রে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে আধার কার্ড তৈরির চেষ্টা করলেও কিন্তু মোহাম্মদ শরীফুল ইসলাম আধার কার্ড সংগ্রহ করে উঠতে পারেননি। যেরকমটা আমরা জানতে পারছি যে সে যখন মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে ঢোকে, পশ্চিমবঙ্গে বেশ কয়েক সপ্তাহ সে আত্মগোপন করেছিল। ইতিমধ্যেই সে ছদ্মনামে অন্য একটি নামে খুকুমনি জাহাঙ্গীর শেখের নামে রেজিস্টার করে একটি সিম সংগ্রহ করে। সেই সিম নিয়ে সে মুম্বাই পৌঁছয়। বাংলাদেশের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে যখন সে সেফ আলী খানের ওপর আক্রমণের ঘটনায় তাকে যখন গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ, টেলিভিশনের পর্দায় তার ছবি দেখে তখন তার আত্মীয় পরিজনেরা যারা বাংলাদেশে রয়েছেন তারা তাকে শনাক্ত করেন এবং এটা জানা যায় যে বাংলাদেশেও 2017 সালে এক মোটর বাইক আরোহীকে খুনের পর থেকে সে আত্মগোপন করেছিল। কিন্তু সে যে আত্মগোপন করে এই দেশে পালিয়ে এসেছে সেটা বাংলাদেশেও তার আত্মীয় পরিজনেরা জানতেন না। শুধু একটা নয়, একাধিক খুন এবং ছিনতাইয়ের মামলা রুজু রয়েছে তার নামে ঢাকা এবং নলহাটির বেশ কিছু থানায়। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ। আমি এইখানে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর কাছে আসতে চাইবো। দর্শকেরা মোটামুটি ধরুন সিংহভাগ তারা মোবাইল ফোন ব্যবহার করেন এবং এটা মোটামুটি সকলেই জানেন যে একটা নতুন সিম যদি নিতে হয় তাহলে তাকে তার পরিচয়পত্র, এক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হয়, সেটার ভেরিফিকেশন হয় এবং তাকে একটা ছবি তুলতে হয়। তারপরে সেই সিম পায়, কয়েকদিন পরে সেই সিম তারপর অ্যাক্টিভেটেড হয় ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর। আমি এইটা সমীরদা আপনার থেকে জানতে পারছি এই গোটা বিষয়টা এতগুলো স্তরের মধ্যে দিয়ে হওয়ার কথা, এত সহজে সে পশ্চিমবাংলায় এসে সিম পাচ্ছে, সেই সিম ব্যবহার করছে এবং সেই মোবাইল ফোন, সেই কানেকশন নিয়ে সে মুম্বাই চলে যাচ্ছে, কিভাবে এটা হচ্ছে? তবে আমি জানাই যে মেঘালয় থেকে বোধহয় ডাউকি এরিয়া থেকে ঢুকেছিল এবং সেই জায়গায় বিএসএফ ছিল
ভবিষ্যতেও থাকবে, সেখানে বিএসএফ এর এখানে দায়বদ্ধতা এড়াতে পারে না। একটা লোকও যদি ওপার থেকে অবৈধভাবে যদি এদেশে মানে ঢুকে পড়ে, তাহলে তাকে না ধরতে পারাটা বিএসএফ এর প্রাথমিক ফেইলিওর, এবং সেকেন্ডলি সেটা স্টেটের ফেইলিওর, যে এতদিন ধরে সে ছিল একটা মার্ডারার, সে এখানে ঘুরে বেরিয়েছে, সিম কার্ড নিয়েছে, but the local police has not taken anything. It means there is some serious lapses in the security arrangement or detection এই জায়গাটা। দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই লোকটি এখানে শরীফুলকে দেখা যাচ্ছে এ কিন্তু একটা হাউসকিপিং একটা কোনো উদ্দেশ্যে কাজ করে। এই জায়গায় কাজ করার সময় এটা জানা গেছে যে সাইফের বাড়িতে যখনই কোনো পার্টি হতো, ওই যে ভেন্ডার তাকে দিয়ে দেওয়া হতো পুরো জিনিসটা ম্যানেজ করা। অর্থাৎ শরীফুল was an integral part of ম্যানেজমেন্ট আর আদার। সেখানে যখন সে দেখলো যে এইরকম একটা বিশাল বাড়িতে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, সে কিন্তু তার বাকি সময়টুকু ওর নিজের স্বার্থে ব্যবহৃত করলো। সেটা হচ্ছে যে কোথা থেকে এই বাড়িতে সারপ্রেশিয়াসলি আমি ঢুকতে পারি, এবং তার পরবর্তীকাল প্রশ্নটা হচ্ছে যে আমি কমপ্লিমেন্ট করি মহারাষ্ট্র পুলিশকে, বাট অ্যাট দি সেম টাইম আমি এটা মেনে নিতে পারছি না যে 6-7 বছর বা মাস ধরে সে ওখানে রয়েছে কিংবা বছর ধরে, অথচ তাকে ইজিলি আইডেন্টিফাই করা যায়। কেননা বাংলাদেশ থেকে যারা এপারে আসে এবং হিন্দি বলে, তাদের একটা টিপিক্যাল আছে, ডিফারেন্স আছে ফ্রম দ্য লোকাল যারা করেন। দ্বিতীয়ত যেটা, তাহলে পুলিশের যখন আমরা জানি যে আজকের থেকে নয়, যে এই যারা অবৈধভাবে কিংবা অনুপ্রবেশ করছেন তারা কোথায় কোথায় যেতে পারেন, এবং সেই জায়গাগুলো আগে একটা সিস্টেম ছিল যে এদের ধরা হতো প্রত্যেকটা রাজ্যে, সেখান থেকে ওরা আসতো পুলিশ গার্ডে, এবং পরবর্তীকালে তাদের ডিপোর্ট করা হতো বাংলাদেশে। কিন্তু এখন সেই জিনিসগুলো, যে ইনস্টিটিউশন গুলো, সেগুলো কিন্তু কোন রকম ভাবে দেখা যাচ্ছে না এবং ভেঙে যাচ্ছে। চতুর্থ যেটা হচ্ছে যে সেই জায়গাটায় আমার মনে হয় যে সবচেয়ে বড় ব্যাপার, এটা যে ব্যান্ড্রা ওয়েস্টেই কিন্তু হচ্ছে। আমরা যদি দেখি একটু কনফাইন করে দেখি যে সলমানের উপরে হয়েছে, শাহরুখের উপরে হয়েছে, বাবা সিদ্দিকী মারা গেছেন। একেবারে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা সমীরদা আপনি ধরছেন। আমি এখানে সলিল ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে শুধুমাত্র সে সীমান্ত পেরিয়ে আসছে, তারপরে পশ্চিমবঙ্গে, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে আসছে, মুম্বাইতে কাজের খোঁজে যাচ্ছে এবং অপরাধ করছে, এমনটা নয়। অপরাধটা করছে কিভাবে? প্রায় 3 ঘন্টা সেফ আলী খানের বাড়িতে থাকছে, এসি ডাক্টের ভেতর দিয়ে শৌচাগারে প্রবেশ করছে। আমি পুরোটাই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, তারপর প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসছি। দেখুন, বাংলাদেশে খুন করে পালিয়ে এসেছিল, তারপর চোরা পথে ভারতে প্রবেশ, পশ্চিমবঙ্গে গা ঢাকা, এখান থেকে সোজা মুম্বাই পাড়ি। অভিনেতা সেফ আলী খানের ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ঢাকা ও নলছিটি থানায় খুন ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। 2017 সালে এক বাইক চালককে খুন করে গা ঢাকা দেন শরীফুল। পরিবার জানিয়েছে গ্রেফতারি এড়াতে তিনি দেশ ছেড়ে পালান। ভারতে আসার কথা পরিবারের লোকজন জানতেন না। বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের দাবি, সেফের ওপর হামলাকাণ্ডে টেলিভিশনে শরীফুলের ছবি দেখে তারা চিনতে পারেন। বুধবার গভীর রাতে পশ্চিম বান্দ্রায় সেফ কারিনার বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্ত। সেখানে বাধা পেয়ে সেফ আলী খানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা, কিন্তু নিরাপত্তা এড়িয়ে কিভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরীফুল? পুলিশ সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন আগে কখনো সেফের বাড়িতে যাননি তিনি। কয়েকদিন ধরে ডিউটির পর এলাকায় ঘুরে বেড়ানোর সময় তিনি লক্ষ্য করেন সেফের বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মাত্র 2 জন। তাছাড়া পাশের বিল্ডিং কিংবা এই বিল্ডিংয়ের পেছনের দরজা দিয়ে সহজেই ওপরে ওঠা সম্ভব। আর এই পরিকল্পনাটাকেই কাজে লাগায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে বাড়ির পেছন দিকে পার্কিং এরিয়া দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা উঠে যান 12 তলায়। এসি ডাক্টের জায়গা দিয়ে ঢোকেন, জানলা ভেঙে প্রবেশ করেন শৌচাগারে, সেখান দিয়েই ঢোকেন ঘরে। মুম্বাই পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে শরীফুল দাবি করেছে চুরির উদ্দেশ্যেই অভিনেতার ফ্ল্যাটে ঢোকেন তিনি, কিন্তু গৃহকর্মীরা তাকে দেখে ফেলায় সেই ছক বানচাল হয়। প্রাণ বাঁচাতেই সেফের ওপরে হামলা চালান তিনি। যে পথে ঢুকেছিলেন সেই বাথরুমের জানলা দিয়েই পালিয়ে যান। মুম্বাই পুলিশ সূত্রে খবর, হামলার মুহূর্তে হামলাকারীর পরনে থাকা পোশাক, অভিযুক্তের মোবাইল ফোন এবং ইয়ারফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টের জন্য।
ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে মুম্বাই পুলিশ। অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় বান্দ্রার বাসভবনে। সেখানে কিভাবে সেফের বাড়িতে প্রবেশ, কিভাবে হামলার পর কোন পথে পালিয়েছিলেন, কোন পথে পৌঁছে যান বান্দ্রা রেলওয়ে স্টেশন, পুরো ঘটনারই পুনর্নির্মাণ করা হয় এবিপি আনন্দ। সলিলদা, তুমি বলছিলে যে সিম কি করে অ্যাক্টিভেট হয়, সিম কি করে পায়। আরে সিম কি করে পায়, তুমি সাদরাদি মোহাম্মদ সাদরাদি ওরফে শোয়েব, তুমি বলো তো এ কি করে দু জায়গার ভোটার হয় সেটা বলো। নওদারও ভোটার, হরিহর পাড়ারও ভোটার হয়েছে। জাভেদ আহমেদ মুন্সি, সে আবার 26/11 যে মেইন কনস্পিরেটর, তার ছেলের সঙ্গে ওখানে মিটিং করার কথা পাকিস্তানে গিয়ে। তুমি আমাকে বলো, এর পাশাপাশি আপনি রাখুন যে নুরুল ইসলাম এসে এখানে নারায়ণ অধিকারী হয়ে যায়, আর কালাম এসে কালীনাথ হয়ে যায়। তাহলে তুমি বলো যে যেমন ভাবে বিজয় দাস হয়েছিল, আমাকে বলে দাও যে তাহলে আমাদের ইন্টেলিজেন্স পুলিশ ডিপার্টমেন্ট যেটা হচ্ছে, এই যে স্ক্যাটার্ড ওয়েতে যে বাংলাদেশি ইনফিল্ট্রেটার ধরা হচ্ছে, ইট উইল নট ইল্ড এনি রেজাল্ট। কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু হবে না। 10 জন, 15 জন, 20 জন, 50 জন অনুপ্রবেশকারী ধরা হবে। আলটিমেটলি কিন্তু এটা ক্র্যাক করা যাবে না আনটিল অ্যান্ড আনলেস এ পার্টিকুলার ইনভেস্টিগেটিং এজেন্সি ইজ অ্যাসাইন। তাদের যদি অ্যাসাইন না করে আন্ডার দ্য লিডারশিপ অফ এ ভেরি সিনিয়র আইপিএস অফিসার, যদি এটা মনিটর না করে, কনস্ট্যান্ট না করে, সেখানেই রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের সদর্থক ভূমিকা আমি বলবো। হ্যাঁ, তারা চাইছে যে এই অনুপ্রবেশ, এই ইনফিল্ট্রেশন, এই জালিয়াতির হাব উত্তর 24 পরগনা, নদিয়া এবং মালদার বর্ডার এরিয়াতে আমরা বন্ধ করতে চাই। বেশ, আমি এখানে শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে আসতে যাব। একটা শুধু ইনফরমেশন এখানে একটু আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, যার নাম হচ্ছে পলাশ বিশ্বাস। এই পাসপোর্ট চক্র যখন পুলিশ তদন্ত করছে, এতদিন পর্যন্ত ধরুন এই পাসপোর্ট চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে পুলিশ গ্রেফতার করেছিল। এই পলাশ বিশ্বাস, ডক্টর মুখার্জি যাকে অ্যারেস্ট করা হয়েছে, এ নাকি হচ্ছে আবেদনকারী। এ প্রথমে যাবতীয় নথি জাল করেছিল, সেই জাল নথির ভিত্তিতে আসল পাসপোর্টের জন্য আবেদন করেছিল, তখন তাকে পুলিশ গ্রেফতার করেছে। এইবারে এই পলাশ বিশ্বাস আদৌ পলাশ বিশ্বাস কিনা সেইটা এখন খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। আর একটু অনুসন্ধান করলে না, এই শরীফুল, পলাশ, এদের কাছ থেকে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড তো ছেড়ে দিন, টিএমসিপির মেম্বারশিপ কার্ডও বেরিয়ে যাবে। এরা বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের কর্মী, কার্যকর্তা। এরা বকলমে যে ব্যবসা চালায় রাতের বেলায়, সেটা হচ্ছে সিম কার্ড জালি। আপনি 75-25-এর হিসেব না সর্বত্র পাবেন। আপনি একটা মোবাইল ফোনের দোকানে চলে যান, একটা সিম কার্ডে যদি দেখা যায় যে 50 টাকা দিতে হয়, ওখানে আপনি 75-25 করে দিন, ওখানে সিম কার্ড বেরিয়ে যাবে। আমি আমার নামে সিম কার্ডকে সলিলদাকে দিয়ে দিলাম, সলিলদার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিলাম। এখানে কাটমানিতে সব হয়। সিরিয়ালি দেখুন, বাংলাদেশে জনপ্রতিনিধি খুন হলেন কোথায়? কলকাতায়। বর্ধমান বোমাকাণ্ডে কারা ইনভলভ? বাংলাদেশিরা। এনআইএ ঢুকলো বিচার করতে মেদিনীপুরে, কাদের এগেনস্টে? বাংলাদেশিদের। ইট ছুড়লো এনআইএর ওপর কারা? তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের আঁতুড়ঘর, সন্ত্রাসবাদীদের গুরুকুল। কোথাকার? না বাংলাদেশের। দেবনারায়ণ সরকার তার উত্তর দেবেন। একাধিক অভিযোগ দেখুন, সহজে সিম কার্ড পেয়ে যাওয়া এবং জাল নথি চক্রের রমরমা, এর পেছনে প্রশাসনিক দুর্বলতা বা নিষ্ক্রিয়তা আছে কিনা একটা বড় প্রশ্ন। দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ দা, কিছুক্ষণ আগে শারদত্ত মুখোপাধ্যায় বলছিলেন যে এর সঙ্গে শাসক যোগ যদি পাওয়া যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। না, কদিন আগে দেখলাম বারাসাতে বিজেপিতে একজন দাঁড়িয়েছিল কাউন্সিলর, সেই কাউন্সিলর অবৈধভাবে বাংলাদেশিদের কাছে ওই বিভিন্ন ওই প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি করার সুযোগ এই খবরের কাগজে বাড়িয়েছিল। নামটা আমি এখন বলতে পারবো না, এটা পেপারটা পড়ে নি। 2 নম্বর না, এই যে শরীফুলের কথা বলা হয়েছিল, মেঘালয় থেকে, মেঘালয় তার মানে পার হয়েছে, কথা সমীর বাবু বলেছে, পশ্চিমবঙ্গ এসছে মেঘালয় থেকে, সুতরাং সেখানে বিএসএফ। আর পরে সেখানে আজ মানে এখানে পশ্চিমবঙ্গের ভাষার সঙ্গে তার মিল আছে, বোঝা গেল, কিন্তু ওখানে গিয়ে 6 মাস আছে। হিন্দি যারা বলে তার হিন্দিটা ঠিক হয় না, সমীরবাবু বলেছে। তাহলে 6 মাস পর্যন্ত তাকে সেভাবে ইন্টারোগেট কেন মহারাষ্ট্রের পুলিশ করলো না? সেটাও একটা আজকে যারা আসছে তারা পাকিস্তান, এই যে 5 বার সে পাকিস্তান ঘটনাটা হচ্ছে যে এখানে ওই উনি
বললেন প্রাক্তন বিএসএফ কর্তা যে বিএসএফের অ্যাকাউন্টেবিলিটি এড়ানো যায় না, এটা ঘটনা। কিন্তু ঘটনা যেটা পাশাপাশি যেটা হচ্ছে না, মানে হোম মিনিস্ট্রিরও একটা বড় ভূমিকা থাকছে। কীরকম থাকছে? এখানে যে পলাশ বিশ্বাস নামে যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে, পলাশ বিশ্বাস কাশীপুর থানা, চিতপুর এলাকা কাশীপুর থানার বাসিন্দা, ওনার ঠিকানাটাই ভুয়ো ছিল। ভেরিফিকেশন হবে না, পাসপোর্ট ইস্যু হয়ে যাচ্ছে, সেটা জাল পাসপোর্ট, এবং 73 জনের পাসপোর্ট ইস্যু হয়েছে এভাবে, 73 জনের। সৈফ আলী খানের বাড়িতে ব্যাপারটা হচ্ছে যে ওইখানে ঢুকে গেলে আমি এইখানে আবার স্মরণ করিয়ে দিতে চাইবো আদালতের প্রশ্ন, যারা ভেরিফাই করেছেন, ভেরিফিকেশনের দায়িত্বে যে পুলিশ কর্মীরা ছিলেন, তাদের ভূমিকা কেন আতশ কাচের তলায় তদন্তের আওতায় আনা হবে না? এটা কিন্তু একেবারে কোর্টের অবজারভেশন ছিল। বেশ, আপাতত আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। একটু পরেই দেখুন 7টায় বাংলা।